আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। তো প্রথমে আমরা বুঝি যৌথ মূলধনী কোম্পানি কি। প্রথমে আমরা বুঝি যৌথ মূলধনী কোম্পানি কি। কতিপয় সদস্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের অধীনে যে ব্যবসা গঠন করে তাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোম্পানি আইন অনুসারে কোন ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তখন তাকে আমরা বলতে পারি যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তির সত্তা, সীমিত দায় সম্পন্ন এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যারা নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন সরবরাহ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুসারে। কোম্পানি আইন অনুসারে যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুসারে। এবং 1994 সালের কোম্পানি আইন অনুসারে 1994 সালের কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইনের 21-এর খ ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত এবং নিবন্ধিত কোম্পানিকে বা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। মূলতপক্ষে ব্যবসা সংগঠনে কোম্পানির অস্তিত্ব আগে ছিল না। ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ 1918 সালের শেষে এবং 1900 সালের প্রথমে যখন ইউরোপে কি হয়, শিল্প বিপ্লব হয়। ইউরোপে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব বলতে বুঝাইতেছে ইন্ডাস্ট্রিয়াল রিভ্যালুয়েশন, অর্থাৎ যখন প্রতিষ্ঠানগুলা একক মালিকানা এবং অংশীদারি বাদ দিয়া
বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা শুরু করলো, তখন থেকে কোম্পানি যাত্রা শুরু হইল। এবং শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিক উন্নয়ন এবং বৃহদায়তন চাহিদার সৃষ্টি হইল, যা নাকি দেশের এবং দেশের বাহিরের গণ্ডিতে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়ে শিল্প বিপ্লবের ফলে ইউরোপে। ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টে 1844 সালে পাশ হয় দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। মূলত পক্ষে এই আইন দিয়ে কোম্পানি যাত্রা শুরু। এবং সর্বপ্রথম কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা নাকি ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রানী ভিক্টোরিয়া এই কোম্পানির অনুমোদন দেয় ভারতীয় উপমহাদেশে। এবং ভারত উপমহাদেশে 1850 সালে প্রথম ভারতীয় কোম্পানি আইন প্রবর্তন করে ব্রিটিশ সরকার। প্রথম প্রথম ভারতীয় ভারতীয় কোম্পানি আইন প্রবর্তন করে ব্রিটিশ সরকার। পরবর্তীতে পরবর্তীতে 1913 সালে 1913 সালে উপমহাদেশে কোম্পানি আইন প্রবর্তিত হয়। 1913 সালে কোম্পানি আইন প্রবর্তিত হয় এবং সর্বশেষে 1995 সালের পহেলা জানুয়ারি 1994 সালের কোম্পানি আইন সংস্কার হয়, যা 1994 সালের কোম্পানি আইন দ্বারা কোম্পানি আইন হিসেবে পরিচিত বাংলাদেশে। স্বাধীনতার পর 1913 সালের কোম্পানি আইন দ্বারা বাংলাদেশের কোম্পানিগুলা গঠিত পরিচালিত হইতো এবং এই আইনের বিভিন্ন ধরনের অসুবিধার কারণে 1995 সালে 1 জানুয়ারি তারিখে 1994 সালে কোম্পানি আইন কার্যকর হয়। এবং বর্তমানে 2012 সালের কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন সংস্কার করে 1912 সালে কোম্পানি আইন কার্যকর করা হবে সামনে। এবং 1912 সালের কোম্পানি আইনের মূল বক্তব্য হচ্ছে এক ব্যক্তি মালিকানা কোম্পানি এবং অন্যান্য সংস্কার। তো আমরা এখানে জানলাম কোম্পানি কাকে বলে এবং কোম্পানির মোটামুটি হিস্টোরি। কোম্পানির বৈশিষ্ট্য পরিচিত প্লাস অন্যান্য যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমরা শেয়ার শুতে আলোচনা করছি। এখন আমরা এই সম্পর্কে আর তেমন একটি আলোচনা করব না।
আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোম্পানি আর্থিক বিবরণীর উপাদান সমূহ। কোম্পানির আর্থিক বিবরণীর উপাদান সমূহ। কোম্পানির আর্থিক বিবরণীর উপাদান সমূহ। শেয়ার ইস্যু চ্যাপ্টারে আমরা কোম্পানির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা ওই জিনিসগুলা অত ডিটেলস আলোচনা করব না, জাস্ট আমরা অঙ্কের দিকে ধাবিত হবে। এখানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, টোটাল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 41টা। এর মধ্যে 31টা প্র্যাকটিস হয় আর কি, জীবিত আছে, এবং 27টা বাংলাদেশে প্র্যাকটিস হয়। ওই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে IAS 1-এ কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে। ওখানে হেডলাইনটা এমন, প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। হেডলাইনটা এরকম, প্রিপারেশন presentation of financial statement. ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুসারে আর্থিক বিবরণীর উপাদান 5টি। আর্থিক বিবরণীর উপাদান 5টি। প্রথম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, দ্বিতীয় হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জিং ইন ওনার্স ইকুইটি, statement of changes in owners equity, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর হচ্ছে নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর টিকা সমূহ, আর্থিক বিবরণীর টিকা সমূহ। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1-এ আর্থিক বিবরণীর 3টি উপাদান সম্পর্কে বলা হয়েছে: আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর টিকা সমূহ, আর্থিক অবস্থা বিবরণীর টিকা সমূহ। এবং যদি কোম্পানি হয়, এবং কোম্পানির ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণীটা রিটেইন আর্নিংস, মালিকানা সত্ত্ব বিবরণী রিটেইনস আর্নিংস বা লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। এবং আরেকটি অংশ হচ্ছে কোম্পানির চূড়ান্ত হিসাবে রিটেন আর্নিং বা লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণীর 3টি অংশ: শেয়ার মূলধন, সঞ্চিতি উদ্ধৃতি ও সংরক্ষিত অংশ। এখানে আমরা একটু ক্লিয়ার করি। মালিকানা বিবরণীর 3টা অংশ: রিটেন আর্নিং, লাভ লোকসান হিসাব, শেয়ার মূলধন, শেয়ার ক্যাপিটাল, শেয়ার মূলধন, রিজার্ভ and ব্যালেন্স, সঞ্চিত উদ্ধৃত, অর্থাৎ মালিকানা সত্ত্ব গঠন করা হয় লাভ লোকসান আবন্টন দিয়ে, শেয়ার ক্যাপিটাল দিয়ে এবং রিজার্ভ এন্ড ব্যালেন্স অর্থাৎ সঞ্চিত এবং উদ্ধৃতি দিয়ে কি করা হয়? মালিকানা সত্ত্ব তৈরি করা হয়। তো অনেক সময় অঙ্কের মধ্যে মালিকানা সত্ত্ব চাওয়া হয় না, তখন রিটেন আর্নিং তৈরি করে ব্যালেন্স শিটে শেয়ার মূলধনে সঞ্চিত উদ্ধৃতির আন্ডারে যোগ করে দেখানো হয়ে থাকে। যদি মালিকানা সত্ত্ব না চায় তখন লাভ লোকসান আবন্টন হিসাব চায়। লাভ লোকসান আবন্টন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর একটি অংশ। এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী কোশ্চেন। আর্থিক বিবরণীর প্রস্তুত ক্ষেত্রে কোম্পানি আইনের বিধান সমূহ। আর্থিক কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে কোম্পানি আইন 1999
94 এর বিধানসমূহ অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনে 1994 সালের কোম্পানি আইনে কোন কোন ধারায় কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকশন 181 একে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে হিসাবের বই সংরক্ষণ সম্পর্কে। হিসাব বই সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোম্পানি কর্তৃক জমাকৃত এবং উত্তোলিত অর্থ জমা খরচের খাত হিসাবে দেখাতে হবে এবং সকল প্রকার ক্রয় বিক্রয় দেখাতে হবে, সকল প্রকার সম্পত্তি এবং পরিসম্পত্তি দেখাতে হবে এবং উৎপাদন ব্যয় দেখাতে হবে প্রযোজ্যর ক্ষেত্রে। সেকশন 181 উপধারা 3 বইপত্র সংরক্ষণ স্থান সম্পর্কে বলা হয়েছে। বইপত্র সংরক্ষণ স্থান সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কোম্পানি বইসমূহ কোম্পানির নিবন্ধনকৃত কার্যালয়ে রাখতে হবে। নিবন্ধনকৃত কার্যালয় বলতে এখানে বোঝানো হয়েছে কোম্পানি যখন গঠন করা হয়েছে যেই ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় কি করতে হবে, রাখতে হবে। সেকশন 182 এর উপধারা সাবসেকশন 1 এ বলা হয়েছে আর্থিক অবস্থা বিবরণী ও বিশদ আয় বিবরণীর উপস্থাপনা। আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী ও বিশদ আয় বিবরণী উপস্থাপন। অর্থাৎ কোম্পানি সাধারণ সভায় স্থিতিপত্র বা আর্থিক অবস্থা বিবরণী বা কোম্পানি মুনাফার উদ্দেশ্যে গঠিত না হলে আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করতে হবে। কোথায় উপস্থাপন করতে হবে? কোম্পানির সাধারণ সভায়। কোম্পানির সাধারণ সভায় উপস্থাপন করতে হবে আর্থিক অবস্থা বিবরণী এবং বিশদ আয় ব্যয় বিবরণী। যদি কোম্পানি অমুনাফাভোগী প্রতিষ্ঠান হয় তখন কোম্পানির খরচ এবং ব্যয় সমূহ কি করতে হবে, উপস্থাপন করতে হবে। সেকশন 182 সাবসেকশন 2 তে আয় বিবরণীর সময়কাল সম্পর্কে বলা হয়েছে। আয় বিবরণীর সময়কাল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রথম বার্ষিক সাধারণ সভায় ক্ষেত্রে নিবন্ধিত কোম্পানি নিবন্ধিত তারিখ হওয়ার পূর্ব থেকে এমন একটি তারিখ পর্যন্ত উক্ত সাধারণ সভার পূর্ববর্তী 9 মাসের মধ্যে পড়ে। পরবর্তীতে যে কোনো বার্ষিক সাধারণ সভা উপস্থাপিত হয়েছে এবং পরবর্তী তারিখ হইতে এমন তারিখ পর্যন্ত উক্ত সভার পূর্ববর্তী 9 মাসের মধ্যে পড়ে। বাংলাদেশের বাইরে এবং কোম্পানি বা স্বার্থ থাকলে উক্ত সভার 12 মাসের মধ্যে পড়বে।
অর্থাৎ 9 মাসের মধ্যে সাধারণ সভার পরবর্তী সাধারণ সভার কোম্পানির হিসাবকাল কোম্পানির আয় ব্যয় বিবরণী উপস্থাপন করতে হবে। অর্থাৎ হিসাবকাল শেষ হওয়ার পরবর্তী 9 মাসের মধ্যে আর্থিক অবস্থা বিবরণী প্রকাশ করতে হবে। সেকশন 183 সাবসেকশন 3 তে চূড়ান্ত হিসাব নিরীক্ষা এবং প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে। চূড়ান্ত হিসাব নিরীক্ষা ও প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে। তো আমরা জানি কোম্পানি আইন অনুসারে প্রত্যেকটি কোম্পানিকে সিএ ফার্ম কর্তৃক নিরীক্ষা করতে হয় এবং ওই নিরীক্ষার চূড়ান্ত হিসাব এবং প্রতিবেদন পেশ করা সম্পর্কে 1983 3 ধারাতে বলা হয়েছে এবং ওই নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হইব সাধারণ সভায় উপস্থাপন করা হইব এবং তা উপস্থাপন করা হইব প্রতিবেদন আকারে সবার সম্মুখে উপস্থাপন করা হইব। এখন বলতেছি সেকশন 184 1 সেকশন 184 পরিচালনা পর্ষদের প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে। পরিচালক পর্ষদের প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের সংযোজন, যেমন কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী, যদি কোনো পরিচালক পর্ষদ কোনো অর্থ কোম্পানি সংরক্ষিত তহবিলে রাখার প্রস্তাব করে, সেই অর্থের পরিমাণ অর্থাৎ সংরক্ষিত অর্থের পরিমাণ এবং যদি কোনো অর্থ লভ্যাংশ স্বরূপ দেওয়া উচিত বলে পরিচালনা পর্ষদ সুপারিশ করে, তবে লভ্যাংশের পরিমাণ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো সংরক্ষিত তহবিল সম্পর্কে একটু বলি আমরা। যৌথ মূলধনী কোম্পানির প্রত্যেক বছর যে পরিমাণ মুনাফা হয়, সেই পরিমাণ মুনাফা থেকে সর্বোচ্চ মুনাফার 20% পর্যন্ত সংরক্ষিত তহবিলে কোম্পানি স্থানান্তর করতে পারবে এবং যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে সেই তহবিল লভ্যাংশ প্রদান বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে। সেকশন 185 1 আর্থিক অবস্থা বিবরণীর বিষয়বস্তু এবং সাজানোর পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। আর্থিক অবস্থা বিবরণীর বিষয়বস্তু ও সাজানোর পদ্ধতি। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী যেমন ইচ্ছা তেমন ভাবে সাজানো যাবে না।
যেমন ইচ্ছে তেমন ভাবে সাজানো যাবে না। 100 কোম্পানি আইনের 185 ধারায় 11 নং তফসিলে কোম্পানি আইনের 185 ধারায় 11 নম্বর তফসিলে 11 নম্বর তফসিলে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী কিরকম হবে, কিভাবে উপস্থাপন করা হবে সেই সম্পর্কে বলা হয়েছে তফসিল 11। সেকশন 185(2) আর্থিক বিবরণীর বিষয়বস্তু। আর্থিক বিবরণীর বিষয়বস্তু। আর্থিক বিবরণীর বিষয়বস্তু। আয় বিবরণীর সংশ্লিষ্ট অর্থ বছরের লাভ ক্ষতি এর সঠিক এবং নিরপেক্ষ বর্ণনা দিতে হবে, এই সম্পর্কে বলা হয়েছে সেকশন 185(2)তে। সেকশন 220 সাবসেকশন 1-এ উৎপাদন হিসাব নিরীক্ষা সম্পর্কে বলা হয়েছে। উৎপাদন নিরীক্ষা সম্পর্কে বলা হয়েছে। কোম্পানি আইনের 181 সেকশন সাবসেকশন 1-এর ডি অনুসারে 1-এর গ অনুসারে উৎপাদন বা হিসাব রাখা হলে অবশ্যই কস্ট অন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কর্তৃক তা উৎপাদন নিরীক্ষা সম্পন্ন করতে হবে। অর্থাৎ একজন FCMA কর্তৃক অবশ্যই উৎপাদন হিসাব নিরীক্ষা করতে হবে। বর্তমানে কোম্পানি আইন অনুসারে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে উৎপাদন ব্যয় নিরীক্ষা করতে হবে। উৎপাদন ব্যয় নিরীক্ষা করতে হবে শেয়ার মার্কেটে যেসব কোম্পানিগুলা বাধ্যতামূলক আছে, এবং যে সকল কোম্পানিগুলা বাধ্যতামূলক নাই ওই সকল কোম্পানিগুলাকেও কি করতে হবে, চাইলে তারা কস্ট অডিট করতে পারে। ধরন অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস, ম্যানুফ্যাকচারিং বিজনেস। 2 হচ্ছে ট্রেডিং বিজনেস। 3 হচ্ছে সার্ভিসিং বিজনেস। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান এবং সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান বলতে বোঝায় যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পণ্যের
রূপগত পরিবর্তন করে তাকে বলা হয় উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান। এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান শুধু পণ্য ক্রয় বিক্রয় করে, তো শর্টকাট আমরা লিখি রূপগত পরিবর্তন ক্রয় বিক্রয় 3 হচ্ছে সেবা প্রদান 3 হচ্ছে সেবা প্রদান। আয় বিবরণী, এখন আমরা আলোচনা করব আয় বিবরণী সম্পর্কে। বিশদ আয় বিবরণী প্রস্তুত। প্রথম আমরা একটু বুঝি বিশদ আয় বিবরণী কি। বিশদ আয় বিবরণী তো আমরা একটু বুঝি বিশদ আয় বিবরণী কি। ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। একটি নির্দিষ্ট কাল হিসাব শেষে ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণে মুনাফা বা ক্ষতি হয়েছে সেই জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় বিশদ আয় ব্যয় বিবরণী। বিশদ আয় ব্যয় বিবরণী অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট সময়ে যে বিবরণী প্রস্তুত করা হয় লাভ অথবা ক্ষতি জানার জন্য তাকে বলা হয় আয় ব্যয় বিবরণী। ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীকে দুই ভাগে ভাগ করা যায়। এক ধাপ বিশিষ্ট আয় ব্যয় বিবরণী, সাধারণত সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের এক ধাপ বিশিষ্ট আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়। এবং বহু ধাপ বিশিষ্ট আয় ব্যয় বিবরণী সাধারণত পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বহু ঘর বা বহু ধাপ বিশিষ্ট আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে। আমরা আমাদের পরবর্তী লেকচারে বিশদ আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর ছক সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমাদের আজকের আর্থিক অবস্থা বিবরণীর ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।